পর্ব ৫। দাদির গোপন ডায়েরি। অভিশাপের সূত্র। রক্তচিহ্নগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতেই ফলক ছুটে উপরে উঠে এলো। বুকের ভেতর যেন কেউ ঢোল পেটাচ্ছে। সে বুঝে গেছে এই বাড়ির প্রতিটা দেয়াল অতীত জানে, আর সেই অতীত তাকে ছাড়তে চায় না। দাদির ঘরটা এতদিন সে এড়িয়ে চলছিল। ঘরটায় ঢুকতেই পুরনো কাগজ আর ধূপের গন্ধ নাকে এলো। জানালার পাশে কাঠের আলমারি, তালা ঝুলছে, কিন্তু অদ্ভুতভাবে আজ তালাটা খোলা। আলমারির ভেতর কাপড়ের নিচে লুকানো ছিল একটা মোটা খাতা, চামড়ার মলাট, কোনায় লেখা, এগুলো কেউ পড়বে না। ফলাকের হাত কাঁপতে লাগলো। সে বুঝল এটাই দাদির ডায়েরি। প্রথম পাতায় দাদির হাতের লেখা, আমি পাপ করেছি, ঈশ্বর আমাকে ক্ষমা করবেন না। পাতা উল্টাতেই লেখাগুলো আরো স্পষ্ট হলো। দাদি লিখেছেন, বহু বছর আগে গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হয়েছিল। ফসল নষ্ট, শিশু অসুস্থ, গবাদি পশু মারা যাচ্ছিল। গ্রামের লোকজন ভয় পেয়ে একজন দোষী খুঁজছিল। আর তখনই তাদের চোখ পড়ে ওই মেয়েটার উপর। প্রথম ফলক। ও অন্যরকম ছিল। দাদি লিখেছেন, ও আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখত না, বরং আয়না ওকে দেখত। গ্রামের পুরোহিত বলেছিল ও দুই জগতের মাঝখানে জন্মেছে। তাকে আয়নার মধ্যে বন্দি করলে গ্রাম বাঁচবে। সেই আচার প্রস্তুত করেছিল দাদি নিজেই, কারণ সে তখন তান্ত্রিক বিদ্যা জানত। ডায়েরির পাতায় রক্তের দাগ। আমি জানতাম আচারটা অসম্পূর্ণ, দাদি লিখেছেন, কিন্তু আমি থামাইনি, কারণ আচার সম্পূর্ণ করতে দরকার ছিল আরেকজন, একই নামে একই রক্তের উত্তরসূরি। ফলাকের চোখ ঝাপসা হয়ে এলো। পরের পাতায় লেখা, যেদিন আমার নাতনি ফলাক এই বাড়িতে ফিরবে সেদিন দরজা আবার খুলবে। হঠাৎ ডায়েরির ভিতর থেকে একটা শুকনো পাতা পড়ে গেল। তাতে আঁকা সেই একই চিহ্ন, রক্ত চিহ্নের মতো। নিচে লেখা, একজন মুক্তি পাবে, আরেকজন থাকবে আয়নায়। ফলাক চিৎকার করে ডায়েরি ছুঁড়ে ফেলল। ঘরের আয়নায় তখন তার প্রতিচ্ছবি আর একটু দেরিতে নড়ছে। পেছন থেকে দাদির কণ্ঠ ভেসে এলো, আমি তোকে বাঁচাতে চেয়েছিলাম। ফলাক ঘুরে দাঁড়ালো। কেউ নেই, শুধু আয়নার উপর রক্ত দিয়ে লেখা একটা নতুন বাক্য, এখন তোর সিদ্ধান্ত। ডায়েরির শেষ পাতায় একটা তারিখ লেখা, আজকের তারিখ। ফলাক বুঝে গেল অভিশাপ শুধু শুরু হয়নি, আজই তার শেষ, অথবা পূর্ণতা। পর্ব ৬। আত্মাদের রাত, আত্মাদের আক্রমণ। রাত নামতেই বাড়িটা যেন শ্বাস নিতে শুরু করলো। ফলাক জানালার পাশে দাঁড়িয়ে দেখল চাঁদের আলো অস্বাভাবিকভাবে ফ্যাকাশে, আর উঠোনের ছায়াগুলো নিজের মতো করে নড়ছে। দাদির ডায়েরির শেষ পাতার কথা তার মাথা থেকে যাচ্ছিল না। আজই পূর্ণিমা। হঠাৎ দূরে কুকুরের কান্নার মতো আওয়াজ ভেসে এলো। তারপর একে একে আরো কণ্ঠ, চেনা নয়, মানুষের নয়। ফিস ফিস, হাঁসফাঁস, চাপা চিৎকার। বাড়ির চারপাশে বাতাস ঘুরতে লাগলো। দরজা জানালা নিজেরাই কাঁপছে। ফলাক বুঝে গেল এটাই সেই রাত যেদিন আত্মারা মুক্তি চায়। হঠাৎ উঠোনে প্রথম ছায়াটা দেখা দিল, মানুষের অবয়ব, কিন্তু
পা মাটিতে ছোঁয় না, চোখ দুটো ফাঁকা, মুখে জমাট রক্ত। তারপর আরেকটা, আরেকটা। মুহূর্তেই উঠোন ভরে গেল। ফালাক দরজা বন্ধ করতে ছুটল, কিন্তু দরজার ওপারে কারো নখ দিয়ে আছড়ানোর শব্দ। খর খর খর। আমাদেরটা ফিরিয়ে দে, একসাথে বহু কণ্ঠ বলে উঠল। বাড়ির ভেতরের আয়নাগুলো ঝাঁকুনি দিতে শুরু করলো। উত্তর ঘরের দিক থেকে বিকট শব্দ, কাঁচ ভাঙছে। ফালাক দৌড়ে গেল, কিন্তু দেরি হয়ে গেছে। আয়না ভেঙে বেরিয়ে আসছে ছায়ারা, যারা এক সময় মানুষ ছিল। গ্রামের সেই পুরনো মুখগুলো, যাদের ছবি সে দাদির অ্যালবামে দেখেছিল। একজন এগিয়ে এলো, মাথা নিচু, গলায় দড়ির দাগ। আমরা শুধু ওর জন্য মরিনি, সে বলল। তোমার দাদির মন্ত্র আমাদেরও আটকে রেখেছে। হঠাৎ ঘরের তাপমাত্রা হিমশীতল হয়ে গেল। ফালাকের নিঃশ্বাসে ধোঁয়া বেরোতে লাগলো। ছায়াগুলো তাকে ঘিরে ধরেছে। কারো হাত তার কাঁধ ছিল, ঠান্ডা, শিরশিরে। থামো! ফালাক চিৎকার করলো। আমি জানি তোমরা কি চাও। হঠাৎ উত্তর ঘরের ভাঙা আয়নার টুকরো থেকে আলো বেরোলো। সেই আলোয় দেখা দিল দ্বিতীয় ফালাক। তার চোখে আগুন, মুখে দীর্ঘ কষ্টের ছাপ। ওরা আমার ক্রোধ, সে বলল। তুই যদি সিদ্ধান্ত না নেস, ওরা সব শেষ করে দেবে। আর তারা একসাথে চিৎকার করলো। দেয়াল ফেটে যেতে লাগলো, ছাদ থেকে ধুলো ঝরছে। বাড়িটা আর সহ্য করতে পারছে না। ফালাক হাঁটু গেড়ে বসে পড়ল। তার কান্না আর আত্মাদের আর্তনাদ এক হয়ে গেল। হঠাৎ দাদির কণ্ঠ আবার ভেসে এলো। একজন বলি ছাড়া রাত শেষ হবে না। ঠিক তখনই আত্মাদের ভিড় থেকে একজন ছায়া এগিয়ে এলো। একটা ছোট মেয়ে, চোখে ভয় নয়, শুধু ক্লান্তি। দিদি, সে ফিসফিস করল, আমরা মুক্তি চাই। চারপাশে অন্ধকার ঘনিয়ে এলো। পূর্ণিমার আলো নিভে গেল। ফালাক বুঝে গেল, এই রাত বাঁচার নয়, এই রাত বেছে নেওয়ার। পর্ব ৭। ফালাকের পরিবর্তন। তার ভেতরের অন্ধকার জেগে ওঠা। পূর্ণিমার আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়িটা হঠাৎ শান্ত হয়ে গেল। আত্মাদের চিৎকার থেমে গেছে, বাতাস স্থির। ফালাক ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার মনে হচ্ছিল এই নীরবতা স্বস্তির নয়, বরং আগের নিস্তব্ধতা। সে নিজের হাতের দিকে তাকালো। আঙ্গুলের ডগা কালচে হয়ে গেছে, নখগুলো অস্বাভাবিক লম্বা। বুকের ভেতর যেন আর তার নিজের হৃদস্পন্দন নেই। কিছু একটা অন্যরকম ছন্দে ধুকপুক করছে। আমি বদলে যাচ্ছি, ফালাক ফিস ফিস করে বলল। উত্তর ঘরের দিকে তাকাতেই সে দেখল ভাঙা আয়নার টুকরোগুলো ধীরে ধীরে এক জায়গায় জড়ো হচ্ছে। টুকরোগুলোর ভেতর থেকে আলো বেরোচ্ছে, আর সেই আলোয় দাঁড়িয়ে আছে দ্বিতীয় ফালাক। ভয় পাস না, সে শান্ত গলায় বলল। এই অন্ধকার সব সময় তোর ভেতরেই ছিল। ফালাকের মাথার ভেতর হঠাৎ অসংখ্য কণ্ঠ ঢুকে পড়ল। গ্রামের মানুষদের ঘৃণা ভরা কথা, দাদির মন্ত্র, আত্মাদের কান্না, সব একসাথে। সে হাঁটু গেড়ে বসে পড়ল, কিন্তু এবার কান্না এলো না,
বরং তার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। সে উঠোনে পা রাখল। যেখানে আগে আত্মারা দাঁড়িয়েছিল সেখানে এখন শুধু পোড়া মাটির দাগ। পলক হাত তুলতেই সেই দাগগুলো থেকে কালো ধোঁয়া উঠল। ধোঁয়ার ভেতর মুখ, চেনা মুখ। ভয় পিছিয়ে যাচ্ছে। আমি তোমাদের শিকার নই, পলক বলল। আমি তোমাদের বিচার। তার কণ্ঠ আর আগের মতো নয়, গভীর, প্রতিধ্বনিময়। হঠাৎ সে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখল। চোখ দুটো এখন সম্পূর্ণ কালো, কিন্তু তাতে ভয় নেই, আছে শক্তি। প্রতিচ্ছবিটা এবার তার সাথেই নড়ছে, একই ছন্দে। দ্বিতীয় পলক এগিয়ে এসে বলল, তুই আর আমি আলাদা নই। তুই দরজা আর আমি পথ। পলকের বুকের ভেতর আগুনের মতো কিছু জ্বলে উঠল। সে বুঝে গেল, অভিশাপ শুধু তাকে ধ্বংস করতে আসেনি, তাকে প্রস্তুত করতে এসেছে। হঠাৎ মাটির নিচ থেকে কাঁপুনি শুরু হলো। বাড়ির চারপাশে লুকানো চিহ্নগুলো জ্বলে উঠল। লাল নয়, এবার কালো আলো। দূরে গ্রামের দিকে তাকিয়ে পলক ফিসফিস করে বলল, এবার সত্যের সময়। আকাশে কালো মেঘ জমতে লাগলো। বাতাসে আবার সেই পরিচিত গন্ধ, রক্ত আর ধূপ। কিন্তু এবার পলক ভয় পেল না। সে হাসল, কারণ সে বুঝে গেছে অন্ধকার আর তাকে তাড়া করছে না। অন্ধকার এখন তার ডাকে সাড়া দিচ্ছে। আর এই পরিবর্তনের পর আর কোনো কিছুই আগের মতো থাকবে না। পর্ব ৮, মুক্তির মূল্য। অভিশাপ ভাঙার চেষ্টা। বাড়ির চারপাশে কালো আলো জ্বলে নিভে উঠছে। পলক মাঝখানে দাঁড়িয়ে, ভয়হীন কিন্তু ভরাক্রান্ত। তার ভেতরের অন্ধকার এখন স্থির, যেন অপেক্ষায় আছে একটি মাত্র আদেশের। দ্বিতীয় পলক ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। এবার তার মুখে ক্রোধ নেই, আছে ক্লান্তি। অভিশাপ ভাঙা সম্ভব, সে বলল, কিন্তু তার মূল্য তুই জানিস তো? পলক মাথা নাড়ল। দাদির ডায়েরির কথা মনে পড়ছে। একজন মুক্তি পাবে আর একজন থাকবে। উত্তর ঘরের মেঝেতে সেই পুরনো চিহ্নগুলো আবার স্পষ্ট হয়ে উঠল। পলক বুঝে গেল, আচার আবার শুরু করতে হবে, কিন্তু এবার নিয়ন্ত্রণ তার হাতে। সে চিহ্নের মাঝখানে দাঁড়ালো, আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে মন্ত্র পড়তে শুরু করলো। দাদির লেখা, কিন্তু তার কণ্ঠে বদলে যাওয়া শক্তি। বাতাস ভারী হয়ে উঠল। চারপাশে আত্মাদের ছায়া জড়ো হচ্ছে। আমরা মুক্তি চাই, কণ্ঠগুলো একসাথে বলল। পলক চোখ বন্ধ করলো। তার বুকের ভেতর থেকে আলো বেরিয়ে এলো, কালো আর সাদা মিশে থাকা আলো। সেই আলো আয়নার দিকে ছুটে গেল। আয়নায় দ্বিতীয় পলকের প্রতিচ্ছবি কাঁপতে লাগলো। থাম! দ্বিতীয় পলক চিৎকার করলো, তুই জানিস না কি করছিস? কিন্তু পলক থামলো না। সে বুঝে গেছে, এই অভিশাপ ভাঙতে হলে কাউকে পুরোপুরি আয়নার ওপারে যেতে হবে, মাঝামাঝি থাকা যাবে না। হঠাৎ দাদির কণ্ঠ আবার ভেসে এলো, কিন্তু এবার অনুতপ্ত, ভাঙা। আমি ভুল করেছিলাম মা, তোকে দিয়ে ঠিক করাতে চাইনি। পলক চোখ খুলল, তার চোখে পানি, কিন্তু সিদ্ধান্ত অটল।
আমি পালাবো না। সে বলল, এই বাড়ি, এই আত্মারা, সব কিছুর শেষ আমি করব। আচার চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো। আয়নার ভিতর ঘূর্ণি তৈরি হলো, আর তারা একে একে আলোতে মিশে যেতে লাগলো। চিৎকার নেই, শুধু দীর্ঘশ্বাস। দ্বিতীয় পলক ধীরে ধীরে আয়নার গভীর টান পড়তে লাগলো। তার চোখে এবার শান্তি। ধন্যবাদ, সে ফিসফিস করলো। কিন্তু মনে রাখিস, মুক্তির দাম কেউ না কেউ দেয়। সব আলো নিভে গেল। ফলক মাটিতে পড়ে গেল। চারপাশ শান্ত, চিহ্নগুলো মুছে গেছে, আত্মারা নেই। কিন্তু যখন সে উঠে দাঁড়ালো, আয়নায় তাকিয়ে দেখলো তার ছায়াটা আর একটু দেরিতে নড়ছে। ফলক বুঝে গেল অভিশাপ ভাঙেনি পুরোপুরি, তার মূল্য এখনো বাকি, আর সেই মূল্য শিগগিরই আদায় হবে। পর্ব 9, সত্যিকারের শিকার। কে আসল ফলক? ভোরের আলো জানালা দিয়ে ঢুকছে, কিন্তু ফলকের মনে হচ্ছে আলোটা ঠিক নয়। খুব পরিষ্কার, খুব নিস্তেজ। বাড়িটা আগের মতো অভিশপ্ত মনে হচ্ছে না, তবু কোথাও একটা শূন্যতা রয়ে গেছে। সে আয়নার সামনে দাঁড়ালো, প্রতিচ্ছবিটা তাকিয়ে আছে একটু বেশি সময় ধরে। ফলক চোখ পিটপিট করলো, প্রতিচ্ছবিটাও করলো, কিন্তু 1 সেকেন্ড দেরিতে। তার বুক কেঁপে উঠল। এটা শেষ হয়নি, সে ফিসফিস করলো। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। গ্রামের কয়েকজন মানুষ এসেছে। তাদের চোখে ভয়, কিন্তু কৌতূহলও আছে। সব ঠিক আছে তো? একজন জিজ্ঞাসা করলো। গত রাতে আলো, শব্দ, আমরা ভেবেছিলাম। ফলক হাসলো। হাসিটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক। সব শেষ, সে বলল। অভিশাপ ভেঙে গেছে। কথাগুলো বলার সময় সে নিজেই বুঝতে পারল না এই কথা সে বিশ্বাস করেছে নাকি শুধু বলছে। লোকজন চলে যেতেই বাড়িটা আবার নীরব। ফলক হেঁটে উত্তর ঘরে গেল। ভাঙা আয়না এখন একদম পরিষ্কার, যেন কোনো দিন কিছু ঘটেনি। কিন্তু মেঝের উপর 1 ফোঁটা রক্ত, নতুন। হঠাৎ মাথার ভেতর একটা কণ্ঠ ভেসে এলো। তুই নিশ্চিত? ফলক চমকে উঠল। এই কণ্ঠ সে চেনে। দ্বিতীয় ফলক, তুই তো আয়নায় বন্দি। সে ফিসফিস করল, হাসির শব্দ। বন্দি কে? সেটাই তো প্রশ্ন। চারপাশে আয়নাগুলো একসাথে ঝিলমিল করতে লাগলো, প্রতিটা আলাদা আলাদা দৃশ্য। কোথাও ফলক দাঁড়িয়ে আছে নিশ্চল, কোথাও সে হাসছে, কোথাও তার চোখ সম্পূর্ণ কালো। আচারটার শেষ ধাপটা ভুলে গেছিস? কণ্ঠটা বলল। পরিচয় বদলের ধাপ। ফলকের স্মৃতি ঝাপসা হতে লাগলো। শেষ মুহূর্তে কি হয়েছিল? সে কি সত্যি দ্বিতীয় ফলককে আয়নার ভেতর পাঠিয়েছিল, নাকি? হঠাৎ সে নিজের হাতের তালুতে তাকালো। সেখানে সেই পুরনো চিহ্ন, এবার উল্টো করে আঁকা। দ্বিতীয় ফলকের কণ্ঠ শান্ত, নিশ্চিত। মানুষের জগতে থাকতে হলে মুখ লাগে, নাম লাগে, আর তুই তো নিজেই দরজা খুলে দিয়েছিস। ফলক পিছিয়ে গেল। না, আমি আমি সে বলল, কিন্তু কথাটা বলার সময় তার গলা কেঁপে উঠল।
আয়নায় প্রতিচ্ছবিটা এবার নিজে থেকেই কথা বলল। তুই মুক্তি চেয়েছিলিস, আমি শুধু সেটা নিয়েছি। ঘরের আলো হঠাৎ নিভে গেল। অন্ধকারে দুইটা শ্বাসের শব্দ, একটা ভারী, একটা হালকা। কোনটা কার? আলো জ্বলে উঠতেই আয়নায় দেখা গেল একজন ফালাক দাঁড়িয়ে আছে। কিন্তু সে কি সত্যিকারের? আর যদি সেই আসল না হয়, তাহলে আয়নার উপরে কে এখনো আসছে?